রুদ্রের কথা শেষ হবার আগেই এক ঘুষি পড়ল মুখ বরাবর। ঘুষির তোড়ে নিমিষেই রূপকথার হাত ছেড়ে দূরে ছিটকে পড়ল রুদ্র। এরপর তড়িৎ দুই হাতে ভর দিয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো। কেটে যাওয়া ঠোঁটের কোণায় আঙ্গুল বলিয়ে জিভ দিয়ে গালের ভেতরে টা ঠেলে ধরে অদ্ভুত হাসল সে। এরপর সারফারাজের পানে তাকিয়ে বলে উঠল, ওয়াও, এখানে মরতে এসেছিস? কেবলই প্রপোজটা করতে নিয়েছিস, সহ্য হলো না তোর? আমার সাথে জন্মের সত্যতা বেঁধে ওপরতলা দুনিয়ায় পাঠিয়েছে তোকে, কাউন্সিল। হিংস্র চোখে তেড়ে এসে রুদ্রের কোটের কলার চেপে ধরে চিৎকার করে সারফারাজ শুধায়। Did you just touch her? রুদ্র বাঁকা হেসে উত্তর করে, ইয়েস, আই ডিড ইট। সো হোয়াট ইউ হু? ইয়েস, আই ডিড ইট। সো হোয়াট হু? আমি চাইলে যা খুশি তাই করতে পারি, এবং যা চাই তা নিজের করেই ছাড়ি। রুদ্ররাজের জবাবে সারফারাজ তীর্যক হাসল। এরপর রুদ্রের হাতের কবজি চেপে ধরে হিস হিস করে বলে উঠল, ওর গায়ে তোর নোংরা হাত রাখার সাহস কি করে হলো বাস্টার্ড? তোর রক্ত দিয়ে ওই নোংরা সাফ করব আমি। তুই ভুল মানুষকে ছুঁয়েছিস। তুই যাকে ছুঁয়েছিস সে আমার, এবং আমার জিনিসকে ছোবার দুঃসাহস স্বয়ং রূপকথার ছায়া পর্যন্ত করতে পারে না। তুই তো অনেক দূরের কথা। বলেই পকেট থেকে ধারালো ফোল্ডিং চাকু বের করে আনলো সারফারাজ। সারফারাজ আঘাত হানার আগেই রুদ্র সারফারাজের বুকে এক পাঁচ বসিয়ে দিল। আঘাতের শটকে গাছের সাথে বাড়ি খেল সারফারাজ। এই দৃশ্য দেখে ভীত হয়ে চিৎকার করে সারফারাজের নাম ধরে ডেকে উঠল রূপকথা। সুফিয়ান চৌধুরী রুদ্রকে কড়া গলায় বলে উঠল, দেখে তো ভদ্র ঘরের সন্তানই মনে হচ্ছে, তা ভেতরটা এত কদাকার কেন? বয়স তোমার থেকে অনেক ছোট সে, তোমাদের সাথে কেমন আচরণ? সুফিয়ানের কথাটা রুদ্রের কানে ঝংকার তুলল। সে ঠোঁট কাঁপিয়ে সুফিয়ানের সামনে এসে এক ঘুষি উঁচাতেই সারফারাজ পেছন থেকে এসে ফোল্ডিং নাইফ দিয়ে রুদ্রের গাল কেটে দিল। মুহূর্তেই রঞ্জন তরল গড়ালো ফর্সা গাল বেয়ে। জল জল চোখে সারফারাজের পানে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসল রুদ্ররাজ। এরপর বলে উঠল, নাইস শট। চল একটা গেম খেলি, তুই আর আমি। যে জিতবে রূপকথা তার, যে হারবে তার ডেড বডির সমাধি হবে এই মাটিতে। গ্রি? সারফারাজ তাচ্ছিল্য হেসে বলে উঠল, গেম খেলার আগেই রূপকথা অলরেডি আমার হয়ে গেছে। তোর ফালতু গেমের হার জিতে আমার কোনো কিছুই যায় আসে না, অ্যান্ড আই এম নট ইন্টারেস্টেড। ভয় পাচ্ছিস আমাকে? হুম, মোটেই না। কারণ তোর মতো ওভার কনফিডেন্স নিয়ে আমি খেলি না। আমার খেলার ধাঁচ আলাদা। তাতে আত্মবিশ্বাসী অহংকারের চাইতে চতুরতা বেশি থাকে। আর আমার আজকের এই সাফল্য তারই প্রতিদান। যতই চেষ্টা করিস, তোর স্থান আমার জুতার তলায়। সারফারাজের কথায় রুদ্রের মাথায় আগুন ধরে উঠল দপদপ করে। তবুও নিজেকে সামলে বলে উঠল, চাইলে কমিশনারকে চাইলে কমিশনারকে রেফারি রাখতে পারিস, অথবা সহায়ক। সারফারাজ গর্জন করা কণ্ঠে বলে উঠল, জ্যান্ত পুঁতে ফেলবো তোকে আমি, রুদ্ররাজ, আল্লাহর কসম। যদি হারিস তবে আজই পৃথিবীতে তোর শেষ দিন। তাহলে দেরি কেন ভাই? অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সুফিয়ান চৌধুরী আটকানোর চেষ্টা করলেন, কিন্তু কেউ তার ধারই ধরল না। ঘটনা বিপজ্জনক বুঝে মেয়েকে এখান থেকে নিয়ে সরে যেতে চাইলেন, কিন্তু রূপকথা নিজের স্থানে অনড়। মুহূর্তেই রুদ্ররাজ আর সারফারাজের মধ্যে তুমুল মারামারি শুরু হলো। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ব্যাক কিক, পাঞ্চ, এলবো অ্যাটাক কোনোটাই কেউ বাকি রাখছে না। এসব মারামারির ক্ষেত্রে দুজনেই যে প্রফেশনাল তা তাদের অ্যাটাক স্টাইল দেখে সহজেই অনুমেয়। এদিকে বিয়ের বাজনা বাজছে, অপরদিকে মিউজিকের তালে তালে মারপিট চলছে। সুফিয়ান চৌধুরী কপাল চাপড়ে মনে মনে বলে উঠলেন, কোনো কোনো অলক্ষণে এই বিয়েতে খেতে রাজি হলাম। এক মেয়ের নিয়ে দুইজনে টানাটানি, হাই মাবুদ রক্ষা করো। রুদ্ররাজ সারফারাজ দুজনকে রক্তাক্ত করেছে। দুজনের ঠোঁট কপাল গড়িয়ে রক্ত ঝরছে। আনন্দ রোশনাইয়ের বিয়ে বাড়ি কেমন হুট করে মল্ল যুদ্ধের ময়দানে পতিত হলো। আপাতত বিয়ের শোরগোল গান বাজনা কানে লাগছে না এখন, শুধু মারপিটের ধূপ ধাপ শব্দ আর হুঙ্কার মিশ্রিত তর্জন গর্জন। অভিরূপ, লুইস আর ইয়ং সারফারাজকে খুঁজতে খুঁজতে সুইমিং পুল এরিয়াতে এলো। হঠাৎই শুনতে পেল সারফারাজের ঠান্ডা গলা, The board is empty and the king is down. Checkmate, dear রুদ্ররাজ চৌধুরী। সারফারাজের কণ্ঠ অনুসরণ করে অভিরূপ লুইস আর ইয়ংকে নিয়ে সেখানে পৌঁছালো অভিরূপ। দেখতে পায় মাটিতে হাঁটু মুড়ে রক্তাক্ত অবস্থায় বসে আছে রুদ্র আর সারফারাজ। টলতে টলতে দাঁড়িয়ে রয়েছে।
মুহূর্তেই ইয়ং আর লুইস নিজেদের কোমরে গুজে রাখা গান বের করে রুদ্রের কপাল বরাবর তাক করে। রূপকথা দৌড়ে এসে সারফারাজকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে বলে ওঠে, চলে যাব এখান থেকে, ভালো লাগছে না এখানে, বাড়ি বাড়ি চলো প্লিজ। রূপকথাকে এক হাত দিয়ে জড়িয়ে সারফারাজ ভাঙা ভাঙা হাঁপানো গলায় রুদ্রের উদ্দেশ্যে পুনরায় বলে উঠল, তুই নিজেই বলেছিলি যে হারবে তার সমাধি হবে এই মাটিতে। নাও ইউ হ্যাভ টু ডাই। সারফারাজের মুখে এমন শীতল মৃত্যুবাণী শুনে অভিরূপ এসে সারফারাজের হাত চেপে ধরে বলে ওঠে, পাগল হয়ে গেছিস? এটা বিয়ে বাড়ি, এমন কিছু করা যাবে না এখানে, বাড়ি ফিরে চল। অভিরূপের হাত ছটকা দিয়ে সরিয়ে রূপকথার লাল হয়ে ওঠা হাত অভির সামনে তুলে গর্জে সারফারাজ শুধায়, তুই জানিস ও কি করেছে? ও রূপকথার হাত ধরেছে। ও আমার কোথায় হাত দিয়েছে তুই বুঝতে পারছিস? অ্যান্ড ও নিজেই এই গেম থ্রো করেছে, নিজেই বলেছে যে জিতবে তাকে মরতে হবে। অভিরূপ ঘৃণা মিশ্রিত চাহনি নিক্ষেপ করলো রুদ্রের পানে। এরপর স্বাভাবিক গলায় শুধালো, তুমি একটু বেশি বেশি করছো রুদ্র, তোমার সাথে আমাদের পার্সোনাল কোনো শত্রুতা নেই, অযথা তুমি সারফরাজকে প্রতি মুহূর্ত স্থান করে নিজের বিপদ ডেকে আনছো। সারফরাজের একটা চুলো পাকাতে পারোনি এখনো, অহেতুক নিজের ক্ষতি এইভাবে কেন করছো? সারফারাজের আঘাতে কথা বলার অবস্থাতেই নেই রুদ্র। সুফিয়ান এসে শুধালো অভিরূপকে। একে আগে থেকে চিনি। অভিরূপ অবজ্ঞাজড়িত গলায় উত্তর করল। সোবান গ্যাংয়ের নাতি? আর বলতে হলো না সুফিয়ানকে। সুফিয়ান নিজেও রুদ্রের পানে তাচ্ছিল্য দৃষ্টি ফেলে বলে উঠল, দাদার মতো না হয়ে ভালোভাবে বাঁচো। তোমার দাদার মৃত্যু কিভাবে হয়েছিল সেটা নিশ্চয় অজানা নয়। তোমার যদি চাও সেভাবে তোমারও মৃত্যু হোক, তবে তুমি তোমার পথে অটল থাকো। বলেই রূপকথা সারফারাজকে এখান থেকে চলে যাবার অনুরোধ করলেন তিনি। অভিরূপ নিজেও জোর করে টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে গেল সারফারাজকে। যাবার আগে রুদ্ররাজের প্রতি ঘৃণা ভরা দৃষ্টি ফেলে দাঁতে দাঁত পিষে সারফারাজ বলে উঠল, দুধ, চন্দন আর গোলাপ জলের ব্যবস্থা কর অভি। ওর ছোঁয়ায়ের রূপকথা অপবিত্র হয়েছে। রূপকথার শরীর থেকে ওই ছোঁয়া আমি চিরতরে মুছে দিতে চাই, নইলে আমি মরেও শান্তি পাবো না। অভিরূপ সারফারাজের চোখ দুটোতে খেয়াল করল কেমন রক্ত জমে গেছে সেগুলোতে। সারফারাজের চেহারায় অবয়ব বলে দিচ্ছে ক্রোধের মাত্রা কতটুকু। অভিরূপ বাড়তি কথা না বলে মাথা ঝাঁকালো। এরপর সারফারাজকে টেনে হাঁটা ধরল, পিছে পিছে এলো ইয়ং আর লুইস। পরে রইল শুধু রুদ্ররাজ একা। সকলেই চলে যেতেই মাটিতে ভর দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো রুদ্ররাজ। এরপর হাতের উল্টো পিঠে মুখের রক্ত মুছতে মুছতে বলে উঠল, রূপকথা আমার হবে, এটাই চিরন্তর সত্য। তুই নিজেও জানিস, আর না আমার কাছে তোর কিছু গচ্ছিত আছে। তুই নিজেও রূপকথাকে আমার হাতে তুলে দিবি, কারণ তুই বাধ্য। কথাগুলো বলে গগন কাঁপিয়ে হাসতে লাগলো রুদ্র। সেই হাসি ভয়ঙ্কর শব্দ তুলে মিলিয়ে গেল খোলা আকাশে। নিজের হাসি থামিয়ে অ্যাসিস্ট্যান্ট কেভিনকে কল করলো রুদ্র। পার্কিং এরিয়া থেকে গাড়ি বের করো, বাড়ি যাব। ফোন তুলতেই স্বাভাবিক গলায় বলে উঠল, অসুস্থতার কারণে বেশ কয়েকদিন সুহানা হসপিটালে আসতে পারেনি। এই কয়েকদিন মায়ের দায়িত্ব অন্য এক ডক্টরকে দিয়েছিল সে। কিন্তু আজ যখন ডিউটিতে এলো তখন মায়ের করুণ অবস্থা দেখে সুহানার বুক কেঁপে উঠল। মায়ের চোখ মুখের কালশিটে জখম আঙ্গুল তুলে জানান দিচ্ছে কেউ তাকে খুব মেরেছে। হসপিটালে এমন কেউ নেই যে এই ধরনের ভয়ানক কাণ্ড ঘটাতে পারবে, কারণ প্রত্যেকটা পেশেন্টকে বাচ্চার মতন ট্রিট করা হয় এখানে। নিজের কৌতূহল নিয়ন্ত্রণ হারা হতেই মায়াকে আঘাত কিভাবে পেয়েছে তা জিজ্ঞেস করেছিল সুহানা, কিন্তু মুখ খোলেনি মায়া। সহকারী নার্স ডক্টর কেউ কিচ্ছুটি জানে না। শেষ পর্যন্ত রাগে আগুন হয়ে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটরের কাছে গেলেও মেলেনি উত্তর। সুহানার বুঝতে বাকি রইল না কেউ ইচ্ছে করেই করেছে এই কাজ, কিন্তু সুহানা নিজেও হাল ছেড়ে দেবার মানুষ নয়। সে সত্যিটা উদ্ঘাটন করেই ক্ষান্ত হবে। যখন কোথাও কোনো ক্লু পেল না তখন খালি হাতে আবার ফিরে এলো সুহানা। এসে সরাসরি মায়ের সেলে ঢুকলো। মায়া এখনো উল্টো পিঠে জানালায় মুখ করে বসে আছে। কিয়ৎক্ষণ অপেক্ষা করে তপ্ত শ্বাস ফেলল সুহানা। এরপর মায়ার মাথায় হাত বুলিয়ে নরম গলায় শুধালো, আচ্ছা মায়া, সত্যি করে একটা কথা বলবে? মায়া কোনো প্রত্যুত্তর করল না, এমনকি সুহানাকে তাকিয়ে পর্যন্তও দেখল না। সুহানা জানে কিভাবে মায়ের মুখ থেকে কথা বের করতে হবে, তাই সে সরাসরিই শুধালো, সারফারাজের সাথে আমার দেখা হয়েছিল, ও তোমাকে নিতে আসবে। যেই ছেলেটা প্রতিদিন এখানে আসে ও সারফারাজ নয়, তাই না? এবার চট করে উঠে দাঁড়ালো মায়া। এরপর ঠোঁটে আঙ্গুল চেপে বলে উঠল,
আর বলো না, ও শুনে ফেলবে, কারণ ও একটা মনস্টার। সুহানা আরেকটু এগিয়ে ধীর গলায় শুধালো। সারফারাজের বর্ণনা দাও তো, দেখি আমি যাকে সারফারাজ হিসেবে চিনি সে কি না। সুহানা জানে সে মিথ্যে বলছে, কিন্তু ছদ্মবেশী সারফারাজ তার ছেলে নয়, এই ব্যাপারে সুহানা নিশ্চিত। এবং যে আসে সে কোনো ভালো উদ্দেশ্যে আসে না, এটাও ধরতে পেরেছে সুহানা। কি চক্রান্ত হচ্ছে ভেতরে ভেতরে সুহানাকে তা জানতেই হবে। আর কোনো পেশেন্ট নিয়ে কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না। তবে মায়াকে নিয়ে কেন এত ঝামেলা? তাছাড়া ট্রিটমেন্টে অনেক পেশেন্ট নর্মাল হয়ে উঠছে দিনকে দিন, কিন্তু মায়া যেন আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। আদতেই মায়ের ব্রেন ফাংশনের সমস্যা নাকি তাকে ইচ্ছে করে অসুস্থ রাখা হচ্ছে, এটা জানতে হবে সুহানাকে। মায়া সুহানার কথায় ফিসফিস করে বলে উঠল, সারফরাজ দেখতে একদম রাজপুত্রের মতো, বুঝলে? সাদা গোলাপের মতো গায়ের বর্ণ, অভিজাত্য ভরা চেহারা, একদম বাপের মতো হয়েছে। এইটুকুনি ছোট্ট চোখ দুটো স্বচ্ছ নীল আকাশ, তাতে শুধু মায়া। কপালে কয়েকটা ছোট্ট একটা দাগ, ছোট্টবেলায় পড়ে গিয়ে ফেটে গিয়েছিল। আরও কিছু মনে করতে চাইল মায়া, কিন্তু পারল না। এরপর মাথা চেপে ধরে চারপাশ কিছু খুঁজল। সতর্ক দৃষ্টি বুলিয়ে বিছানার ম্যাট্রেসের নিচ থেকে একটা লকেটওয়ালা চেইন বের করে এনে মায়ের হাতে দিয়ে বলে উঠল, কর্নেল সাহেবের দেওয়া শেষ উপহার এটা। এটা সারফরাজকে দিও, আর বলো মা খুব শীঘ্রই দূরে কোথাও হারিয়ে যাচ্ছি। বলে ছোট বাচ্চার ন্যায় কেঁদে উঠল মায়া। মায়াকে বুকে জড়িয়ে সুহানা বলে উঠল, কোথায় যাবে তুমি? ওই হিংস্র লোকটা আমায় নিতে চায় ডক্টর। সারফরাজকে কষ্ট দিয়েও আমাকে অনেক দূরে নিয়ে যাবে, আমি শুনেছি। সুহানা আর বসতে পারল না। সব কিছু গোলক ধাঁধা মনে হচ্ছে তার কাছে। হসপিটালের কে সাহায্য করছে ওই ছেলেকে, আর সারফারাজে বা কোথায়? সকাল সকাল রূপকথা এলো সারফারাজের বাড়িতে। সারফারাজের শারীরিক অবস্থা নিজ চোখে দেখতে চায় সে। আর সুফিয়ান চৌধুরী তাকে কোনো বাধা দেয়নি, বরং গাড়ি করে এনে সারফারাজের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছে। রূপকথা যখন সারফারাজের বাড়ির গেট পার হলো, তখন নজরুলকে দেখা গেল গাছে পানি দিতে। রূপকথাকে দেখে একগাল হেসে নজরুল এগিয়ে এসে শুধালো, আপামনি, যে সারফরাজ তো এখনো ওঠেনি, ডাক দিব? না, প্রয়োজন নেই, আমি যাচ্ছি ওর ঘরে ঘুমাক। নজরুল ঘাড় কাত করে নিজের কাজে মন দিল। রূপকথা দ্রুত পা চালিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। এরপর সিঁড়ি ধরে সোজা সারফারাজের কক্ষে। বিছানায় উপর হয়ে বালিশে মুখ গুজে ঘুমাচ্ছে সারফারাজ। উদম শক্ত প্রশস্ত পিঠ কাঁথার ভাঁজ থেকে বেরিয়ে এসেছে। এলোমেলো চুলগুলো আকর্ষণীয় লাগছে। কাঁথার ফাঁক করে দিয়ে লোমশ সফেদ পা চোখে কেমন কাতুকুতু দিল। সারফারাজকে দেখে রূপকথার সমস্ত বিষাদ নিমিষেই কেটে গেল। ঠোঁটের কোণে অল্প হাসি ফুটিয়ে সারফারাজের বিছানায় নিকট এসে দাঁড়ালো রূপকথা। এরপর হাত বাড়িয়ে চুলে আদরে স্পর্শ করতে চাইল। ঘুমের ঘোরে নিজের কাছাকাছি কারো উপস্থিতি টের পেয়ে সারফারাজের চতুর মস্তিষ্ক। রূপকথা সারফারাজের চুল স্পর্শ করার আগে খপ করে রূপকথার কবজি চেপে ধরে টেনে বিছানায় ফেলে আক্রমণাত্মক ভঙ্গিতে রূপকথার উপরে উঠে গেল সারফারাজের এহেন আক্রমণে চোখ মুখ শুকিয়ে চুপসে গেল রূপকথার। অধিক তন্ত্রায় রূপকথার ভীত সব মুখশ্রী ঝাপসা নজরে এলো সারফারাজের। বার কয়েক পলক ঝাপটিয়ে রূপকথা পরিষ্কার মুখশ্রী নজরে আটকাতেই শরীরের ভার ছেড়ে দিয়ে রূপকথার উপরে শুয়ে গেল সারফারাজ। দৈত্যের মতন ভারী মানুষটার নিচে পড়ে রূপকথার মনে হলো সে আরেকটু হলেই চাদরের সাথে মিশে যাবে। হাত দিয়ে সারফারাজকে ঠেলতেই রূপকথাকে বুকে জড়িয়ে কাত হয়ে শুয়ে গেল সারফারাজ। এরপর চোখ বুজিয়ে ঘুম চড়ানো গলায় বলে উঠল, রাতে এলে ঘুমটা আরো ভালো হতো। নিঃসঙ্গ রাত কাটতে চায় না, কিন্তু এই কথাটা তুমি আর তোমার খসরু বাপ দুজনেই কেউই বুঝতে চাও না। ধ্যাৎ। বলেই রূপকথার চুলে মুখ ডোবালো সারফারাজকে চাপড় বেড়ে রূপকথা রাগী চাপা গলায় বলল, কেউ দেখে ফেলবে, ছাড়ো নির্লজ্জ কোথাকার। দেখলে তাতে আমার কি? কি মানে কি ভাবে তোমাকে তারা? কিছুই ভাববে না, শুধু ভালোই তো বাসছি, অন্যায় তো কিছু করছি না। রূপকথা কপাল কুঁচকে বলে উঠল। এ কেমন ভালোবাসা? রূপকথাকে আরেকটু শক্ত করে ধরে সারফারাজ আবেশিত গলায় বলে উঠল, আমার ভালোবাসার ধরনই এমন, সবার চাইতে আলাদা। ওসব সাদামাটা প্রেম আমার পোষায় না। আর এখন তো সফটলি ভালোবাসছি, বিয়ের পরেটা হবে সইতে পারবে না। তাই আগে ভাগে একটু একটু করে ট্রেনিং দিচ্ছি,
যাতে পরে কান্নাকাটি কম হয়, নয়তো পরে দোষ দিবে আমি ভালো মানুষ না, বিয়ের নাম করে তোমায় টর্চার করছি। মেয়ে মানুষের অপবাদ দেবার কোনো শেষ আছে? রূপকথা সারফারাজের ঠোঁট শক্ত মুখে চেপে ধরে শাসানো গলায় বলল, তোমাকে বেশি লাই দিয়ে ভুল করছি আমি। দিনকে দিন মাথায় উঠে যাচ্ছে। সারফারাজ দুষ্ট হেসে বলে উঠল, মাথায় উঠছে এটা তোমার জন্য ভালো, ভাগ্যিস তোমার উপরে উঠছি না। তোমার সাথে থেকে থেকে পেকে যাচ্ছি আমি। দূরত্ব বাড়াতে হবে। কাল থেকে সারা রাত ফোনে কথা বলা আর প্রতিদিন দেখা করা সব বন্ধ। রূপকথা রেহেন ভয়ানক কথায় চট করে শোয়া থেকে উঠে বসে বড় বড় চোখে সারফারাজ ধমকে উঠল। কমিশনার মাথার মধ্যে কুবুদ্ধি ঢালতে শুরু করেছে অলরেডি, তাই না? সেগুলো নিয়ে আছড়ে এমন পচা পচা কথা তোমার মুখ দিয়ে বের হচ্ছে। আমাকে চেনো তুমি? এক আছাড়ে সমস্ত কুবুদ্ধি বার করে দেব, বচ্চাত মেয়ে কোথাকার। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে পাঁচের ঘরে গিয়ে ঠেকল। কিছুক্ষণ বাদে সোফিয়া চৌধুরীর ডিউটি আওয়ার শেষ হবে। বিকেলে প্রারম্ভে তেমন কাজ না থাকায় কমিশনার কার্যালয়ের ক্যাফেটেরিয়ায় একটা চেয়ারে আয়েশ করে বসলেন সুফিয়ান। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। একটু চিনি কম দিয়ে ধোয়া ওঠা গরম কফি খেতে পারলে ভালো লাগবে, যে ভাবনা সেই কাজ। ক্যাফেটেরিয়ায় এসে এক কাপ অল্প সুগার দিয়ে কফি চাইলেন সুফিয়ান। এরপর কফির অপেক্ষায় বসে বসে সেল ফোন স্ক্রোল করতে আরম্ভ করলেন। অল্প কিছুক্ষণের মধ্যে ওয়েটার ছেলেটি কফি দিয়ে চলে গেল। বৃষ্টি মেঘলা বিকরলে ধোয়া ওঠা কফিতে পরম আবেশে চুমুক দিয়ে চোখ বুঝলেন সুফিয়ান। এমন সময় পেছন থেকে কেউ রাশভারী গলায় বলে উঠল। পরিচিত কণ্ঠস্বর পেয়ে কফি কাপ ফেলে পেছনে তাকালেন সুফিয়ান। পেছনে স্করপিও হাসিতে বুকে দুই হাত গুজে দাঁড়িয়ে আছেন এসপি নিয়াজ মোরশেদ। দীর্ঘদিন পরে কপট লোকের দর্শন সুবিধা ঠেকল না সুফিয়ান চৌধুরীর কাছে। সে কপাল কুঁচকে সালামের প্রত্যুত্তর না করে সামনে মুখ করে ফিরে বলে উঠল, তা কি মনে নিয়াজ সাহেব, সালামের সুরহাসি কেনাটাই তো সুবিধা ঠেকছে না। হঠাৎ দর্শন দিলেন যে? সুফিয়ানের প্রশ্নে হাহা করে হাসলেন নিয়াজ। এরপর দ্রুত পায়ে এগিয়ে এসে সুফিয়ান চৌধুরীর সামনে চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল। বলেই দুই হাতে তালু ঘষলেন নিয়াজ। ঠোঁটে এখনো সেই ধূর্ত হাসি। নিয়াজের ঠ্যাস দেওয়া প্রশ্নে তরতর করে রাগ মস্তিষ্কে ছড়িয়ে গেল সুফিয়ান চৌধুরীর। তিনি কফি মগ ঘুরাতে ঘুরাতে উত্তর করলেন, কেন ঢাকায় আসা নিষেধ আমার? কে জানি করেছে এই নিষেধাজ্ঞা? সুফিয়ানের রাগী প্রশ্নে জিভ কেটে মাথা নাড়লেন নিয়াজ। এরপর টেবিলে ঝুঁকে ধীর গলায় শুধালেন। নিয়াজের মনে সকল শয়তানি পরিষ্কার বুঝতে পারলেন সুফিয়ান, তাই চোখে মুখে বিরক্তি ঠেলে বলে উঠলেন, না, মেয়ে কিছুটি জানে না। আপনার জন্য রেখে দিয়েছে। খবরটা তার কানে দিয়ে আমার উদ্ধার করুন। কি হলো, এখনো বসে রয়েছে যে? নিয়াজ খ্যাক খ্যাক করে হেসে বললে উঠল, কি বলতে এতদিন পর নিজের বদ রসদ দেখাতে আমার সামনে এলে? নিয়াজ সাহেব, তাড়াতাড়ি বলুন, মন মেজাজ দুটোই খারাপ হয়ে যাচ্ছে। চেহারায় বর্ণনায় একটু থতমত খেলেন নিয়াজ মোরশেদ। এরপর দুই হাতের তালুতে নিজের গাল ঘষতে ঘষতে বলে উঠলেন। নিয়াজের কথায় নিজেকে আর ধরে রাখতে পারলেন না সুফিয়ান। কফি মগ চেপে ধরে দাঁতে দাঁত পিষে ধমকে উঠলেন তিনি। নিয়াজ এবার প্রশস্ত হাসলো, এরপর বলে চকচকে চোখে তাকিয়ে রইলেন নিয়াজ। সুফিয়ানের ব্লাড প্রেশার কেমন তরতর করে বাড়তে লাগলো নিয়াজের চেহারার অবয়ব দেখে। রাগ জেদ লাগামহীন হতে চাইছে। ইচ্ছে হচ্ছে নিয়াজের চামড়া তুলে লবণ মরিচ ভরতে। তবুও নিজের মধ্যে সংযম টানলেন সুফিয়ান। নিয়াজের কথার উত্তর না দিয়ে কফিতে চুমুক বসালেন। সুফিয়ান চৌধুরীর নির্ভার নীরবতা সহ্য হলো না নিয়াজের। তিনি রয়ে শয়ে রহস্যময় হাসি দিয়ে শুধালেন। সুফিয়ান ঠান্ডা গলায় নিয়াজের লোভী চোখে তাকিয়ে শুধালেন, কি চাইছেন আপনি নিয়াজ সাহেব? নিয়াজ 32টা দাঁত বের করে খিক খিক করে হেসে বলে উঠল। নিজের ফোন পকেটে ভরতে ভরতে উঠে দাঁড়ালেন সুফিয়ান। এরপর কিছুই হয়নি এমন গলায় বলে উঠলেন, যেখানে যে তথ্য পাঠাবেন পাঠিয়ে দিন। আপনার মুখে আমার বন্ধ করার কোনো প্রয়োজন নেই। আর নেক্সট টাইম থেকে এই চেহারা আমাকে দেখাতে আসবেন না, নয়তো আমি ভুলে যাব আপনি পুলিশের সাবেক একজন সদস্য। বাঁকা হেসে সুফিয়ান প্রত্যুত্তর করলেন,
এরপর থতমত খেলেন নিয়াজ। কোনো উত্তর করবার আগেই হনহন করে চলে গেলেন সুফিয়ান। সুফিয়ানের পায়ের চলনে খেয়াল করে ক্রূর হাসলেন নিয়াজ। এরপর বলে উঠলেন, ক্লাসের নতুন অধ্যায়, নতুন প্রফেসর, সব মিলিয়ে বোর্ড টাইম পার করল নেলি আর রূপকথা। লেকচারার এই লেকচারের আগামাথা কিছুই তাদের মাথায় ঢুকলো না। ক্লাসের টাইম শেষ হবার সাথে সাথে দুজনেই যেন হাফ ছেড়ে বাঁচল। প্রয়োজনীয় নোটস প্যাডে লিখে ঘড়িতে সময় বোলালো রূপকথা। 2 পিরিয়ড অফ। এরপর ফিজিওলজির ক্লাস ছেড়ে বাইরে বেরিয়ে এলো রূপকথা আর নেলি। হঠাৎ রূপকথার ফোন বেজে উঠল। ব্যাগ থেকে ফোন বের করে চোখের সামনে আনতেই মুখে হাসি ফুটল। স্ক্রিনে সারফারাজের নাম্বার। ঠোঁটের কোণে হাসি রেখা টেনে ধরে কল রিসিভ করতে ওপাশ থেকে সারফারাজ কিছু একটা বলল। শুনেই মুখের রং পরিবর্তন হলো রূপকথার। ফোন কেটে দ্রুত পা চালাতেই নেলি শুধালো, হসপিটালে চল নেলি, অভিরূপ বাইক অ্যাক্সিডেন্ট করেছে। অভিরূপের অ্যাক্সিডেন্টের খবরটা নীলের ভেতরে কেমন এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করল। নীলের হাসি খুশি মুখটা কেমন সাইসুই চুপ হয়ে গেল। বুকে থুপথুপ আওয়াজে হৃদগতি চলছে। আকস্মিক নিজের এহেন অনুভূতির কোনো হেতু খুঁজে পেল না নীলি। রূপকথা আর নীলি দৌড়ে ইমার্জেন্সিতে এলো। ইমার্জেন্সির কাঠের বেঞ্চিতে পা ঝুলিয়ে দেয়ালে হেলান দিয়ে বসে আছে অভিরূপ। পা কেটে গলগল করে রক্ত ঝরছে। বেচারার চেহারা দেখে মনে হচ্ছে বহু কষ্টে কান্না আটকে রেখেছে। পাশে কিছুই হয়নি এমন চেহারায় বসে আছে সারফারাজ। রূপকথা চঞ্চল গলায় ডাকলো। সারফারাজ। রূপকথাকে দেখতে পেয়ে সারফারাজ উঠে দাঁড়ালো। এরপর রূপকথার হাত জড়িয়ে স্বাভাবিক গলায় বলে উঠল, আসলে কোন সুতোয় তোমাকে দেখবো ভেবে উঠতে পারছিলাম না, এজন্যই অভিরূপের কথা বলে নিয়ে এলাম। বুকটা পিপাসায় ধুকছিল, এবার তৃষ্ণা মিটল, এবার আমার মরণ হোক। সারফারাজের এহেন কথায় রূপকথা সারফারাজের পেটে কুনোই দিয়ে গুতা দিয়ে বলল, একজন আহত মানুষ নিয়ে এসব কি ধরনের মজা? কোথাও তুমি নিজে থেকেই ওকে এমন আহত করনি তো? সারফারাজ সিরিয়াস ভঙ্গিতে উত্তর করল, আমি করলে ও এতক্ষণে জমের দুয়ারে পৌঁছে যেত। শালা কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করে এই অবস্থা করেছে। কুকুর নাকি কাবাডি খেলতে চাইছিল মাঝে রাস্তায় ওর সাথে। সারফারাজের নিষ্ঠুর হেয়ালি কথায় কাঁদো কাঁদো গলায় অভি বলে উঠল, শালা নিত্রে পাষাণ, দেখ কতগুলো ব্যথা লেগেছে, আর তুই আমাকে নিয়ে সেই কখন থেকে হাসি তামাশা করে যাচ্ছিস। শালা অভিশাপ দিলাম, তুইও একদিন কাঁদবি, সেদিন আমিও হাসবো। অভির কথায় ঠোঁট টিপে হাসলো সারফারাজ। এরপর বলল, আমার শরীর থেকে যেই রক্ত ঝরেছে সেই পরিমাণ রক্ত তোর গায়েও নেই। এদিকে ডক্টর আর নার্স দৌড়ে এলেন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। সুই সুতো, ইনজেকশন আর সাদা গজ দেখেই ভীত হলো অভিরূপ। সে আর্তনাদ করে চাপা গলায় বলল, ইঞ্জেকশনে আমার ফোবিয়া আছে, প্লিজ আমায় দিবেন না, আমি ভয়ে মরে যাব। গড শাওয়ার। এত বড় দামড়া ছেলের মুখে ইনজেকশনের ভয় শুনে ডক্টর কপাল কুঁচকে ভারী কি গলায় বললেন। অভিরূপ মানল না। সে কাকুতি মিনতি অব্যাহত রাখল। নেলি এতক্ষণ সবটা অবলোকন করল। অভিরূপের করুণ চেহারা তাকে বেশ পীড়া দিচ্ছে। এই অনুভূতির সাথে আজই পরিচিত হয়েছে নীলি। সব কিছু কেমন এলোমেলো লাগছে তার কাছে। নার্স ইনজেকশন নিয়ে এগোতেই অভিরূপ সারফারাজের উদ্দেশ্যে অনুরোধ করল, আমাকে জড়িয়ে ধর সরফরাজ, আমি জ্ঞান হারিয়ে ফেলবো নয়তো। সারফারাজ তোয়াক্কা করল না অভিরূপের কথা। সারফারাজের এহেন নিষ্ঠুরতায় রূপকথার মেজাজ তিরিক্ষি হলো। সে দাঁতে দাঁত চেপে বলে উঠল, হলো, যাচ্ছ না কেন? ওকে শক্ত হতে হবে রূপকথা। ছেলে মানুষের এতটা নরম হলে মানায় না। যেখানে ওর নিজের কাউকে ভরসা দেবার কথা, সেখানে ও নিজেই অন্যের ভরসা চাচ্ছে। আজীবন ওকে প্রোটেক্ট করার জন্য আমি বসে থাকবো না। তাছাড়া এমন ভীত মানুষ আমার পছন্দ নয়। আমি দেখতে চাই সামান্য একটা ইনজেকশনের সূচের ফুটোয় ও কিভাবে মরে। অভিরূপের কাকুতি মিনতিতে টিকতে পারল না নীলি। সে সব কিছু ভুলে বশীভূত মানুষের ন্যায় অভিরূপের মাথা আলতো হাতে নিজের বুকে জড়িয়ে ধরল। এরপর নার্সকে ধীর গলায় বলে উঠল, নীলির স্পর্শে কাটাছেঁড়া ব্যথা, ইনজেকশন সব ভুলে গেল অভিরূপ। সে নীলির বড় বড় চোখ দুটোতে দৃষ্টি মেলালো। মুহূর্তেই যেন কোনো ঘোরের মধ্যে চলে গেল সে। নীলির অভিরূপকে আগলে নেয়া দেখে সারফারাজ আর রূপকথার চোখ কপালে উঠল। সারফারাজ বিস্ফোরিত চোখে বিড়বিড় করে বলে উঠল, ঘটনা কি ঘটলো? এক তার ছেঁড়া মেন্টাল আরেক মেন্টালের কাছে, কোনো ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে। রূপকথা ফিসফিস করে সারফারাজকে শুধালো, আমি যা দেখছি তুমিও কি তা দেখছো? কি করে সম্ভব? তোমার ফুল মেন্টাল বোনকে জিজ্ঞেস করো।
নীলির চোখের দিকে তাকিয়ে কখন সময় পেরিয়ে গেল অভিরূপ তার খেয়াল করল না। অভিরূপের ধ্যান ভাঙল সারফারাজের ডাকে। হুশে আয়, বাড়ি ফিরতে হবে। মধু পরে আবার খাস, একদিনেই সব খেয়ে ফেললে পরে পস্তাবি শালা মৌমাছি। সারফারাজের গলার সম্বিত ফিরে পেল অভিরূপ। সে দ্রুত নজর সরিয়ে চারপাশে নজর বুলালো। ডাক্তার নার্স কেউ নেই, পায়ে শুধু সাদা ব্যান্ডেজ। অভিরূপ যেন আকাশ থেকে পড়ল। নেলিকে চমৎকার জাদুকরি মনে হলো তার। রূপকথার চোখে চোখ পড়তেই অভিরূপকে ছেড়ে লাজুক ভঙ্গিতে সরে আসতে চাইল নীলি, কিন্তু নীলির হাত চেপে ধরল অভি। এরপর আদরে গলায় শুধালো, তুমি কি আমার পেন কিলার হবে নীলি? নিয়াজ মোর্শেদের অত্যাচারে সুফিয়ান চৌধুরীর মাথা পাগল প্রায়। আজ সপ্তাহ খানেক ধরে ফোন কল, সরাসরি সাক্ষাৎ, লোক মারফত হুমকি ধমকি তে সুফিয়ানের মাথা নষ্ট করে ফেলেছে সে। এদিকে চাপা স্বভাবের সুফিয়ান কারো কাছে শেয়ার করলেন না এই বিষয়। প্রথমে নিয়াজ মোর্শেদকে তেমন আমলে না নিলেও ধীরে ধীরে তার হুমকিতে ভীত হয়ে শুরু করেছেন সুফিয়ান। নিয়াজ নিজে থেকে এসব করছে না তা বেশ টের পেয়েছেন সুফিয়ান। কেউ তো অবশ্যই কলকাঠি নাড়ছে নিয়াজ মোর্শেদের পেছনে, কিন্তু মানুষটা কি? ড্রয়িং রুমে এক মনে বসে বসে নানাবিধ ভেবে চলেছেন সুফিয়ান। এমন সময় রূপকথা সিঁড়ি বেয়ে নেমে এলো। দেখে মনে হচ্ছে কোথাও যাচ্ছে। বেশ সাজগোজ দেখে সুফিয়ান ক্লান্ত চিন্তিত গলায় শুধালেন, কোথায় যাচ্ছ? রূপকথা ইতস্তত করে উত্তর করল, ক্লাস ফ্রেন্ড অহনার বার্থডে বাবা। নেলিও যাচ্ছে, খুব করে অনুরোধ করেছে, যেতেই হবে। তাছাড়া আমাদের বাসার কাছেই পার্টির ভ্যানু, তাই যাচ্ছি আর কি। সারফারাজ যাবে? না, ওকে ডাকিনি। আর কোনো কথা বাড়ালো না সুফিয়ান। নিঃশব্দে সিঁড়ি ধরে নিজের ঘরে চলে গেলেন। ঘড়িতে আরও একবার সময় বলিয়ে ঘর থেকে বেরিয়ে এলো রূপকথা। হোয়াইট প্যালেস রেস্টুরেন্টের রুফটপ এরিয়া সেজেছে বাহারি সাজে। রঙিন বাতি, খোলা আকাশ আর এলোমেলো বাতাস, সব মিলিয়ে রোমাঞ্চকর এক অনুভূতি। রুফটপের এক সাইডে একটা স্টেজ বানানো হয়েছে, তাতে বড় করে লেখা হ্যাপি বার্থডে অহনা। হরেক রঙের বেলুন আর ফুলে সাজানো হয়েছে স্টেজে 4টে বড় বড় কেক রাখা। সাদা বারবি গাউনে নিজেকে হুড়পড়ি সাজিয়েছে অহনা। চারিপাশে বন্ধুদের হাসি ঠাট্টা আর আনন্দ। ধীরে ধীরে বাড়তে লাগলো আনন্দ। কেক কাটা হলো, আয়োজন করা হলো স্পেশাল খানাপিনার। নেলি হুট করে বলল সে ওয়াশরুমে যাবে। রূপকথা ভিড় এড়িয়ে নেলিকে নিয়ে নেমে এলো 3rd ফ্লোরের রেস্টুরেন্টে। এরপর নেলিকে ওয়াশরুমে ঢুকিয়ে নিজের গায়ের ক্রিম কালারের জামদানি আর মেকআপ একটু ঠিক করে নিল। মিনিট 5 পর বেরিয়ে এলো নেলি। লিফটে উঠতে গিয়ে দুজনেই দেখতে পেল লিফট লোড, তাই সিঁড়ি ধরে চলতে লাগলো দুজনে। 6th ফ্লোরে এসে হঠাৎ রূপকথার পা স্থির হলো। হনহন করে 6 নম্বর ফ্লোরে হেঁটে যাচ্ছে সারফারাজ। হাঁটার গতি কেমন ভয়ঙ্কর ছন্দহীন। সারফারাজের জুতার খটখট ধ্বনি বুকের ছাতিতে কেমন ভয়ানক কাঁপুন তুলল। রূপকথা নীলিকে বলে উঠল। না, ওকে ডাকিনি, তুই যা, আমি আসছি। নীলি অবাক গলায় বলে উঠল। রূপকথা শুনল না। সে বলে উঠল, সারফরাজ আছে এখানে। সারফারাজের নাম শুনে নেলি আর ঘাটালো না। ভাবলো রূপকথা হয়তো তাকে ডেকে নিয়ে এসেছে, তাই রূপকথাকে ফেলে বড় বড় পা ফেলে সিঁড়ি ডিঙিয়ে চলে গেল নেলি। অন্ধকার কক্ষের ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে নিয়াজ মোর্শেদ। ফ্লোরটা নতুন, কাজ শেষ হয়েছে কিছুদিন হলো। অফিসের জন্য ভাড়া হবে। নিজের কুমতলব হাসিলের জন্য এই ফ্লোরের একটা রুম ভাড়া নিয়েছে নিয়াজ। মানুষকে হুমকি ধমকি দিয়ে বেশ ভালোই টাকা পয়সা পকেটে ঢুকছে। এভাবে যদি আয়েশি জীবন কভার হয়ে যায় তবে ক্ষতি কি? পুলিশের লোক বলেও খাতিরে ধান্দা হচ্ছে বড় বড় মানুষের সাথে। জীবন পূর্বের তুলনায় এখনই যেন ঝা চকচকে। কোনো বাধা নিষেধ শৃঙ্খলা নেই কোনো জবাবদিহিতা। সামনের টেবিলের উপর থেকে মুঠো ফোন হাতে তুলে নিল নিয়াজ। এরপর খুঁজে খুঁজে বের করলো সুফিয়ান চৌধুরীর নম্বর। সুফিয়ান চৌধুরীর নম্বরের পানে তাকিয়ে কিটকিটিয়ে হাসলেন নিয়াজ। সহসাই সেই হাসি ক্রোধে পরিণত হলো। নিয়াজ নাকের পাতা ফুলিয়ে দাঁতে দাঁত পিষে বলে উঠল। বলেই ফসফস করতে লাগলেন নিয়াজ। নিজেই রাগ ক্রোধের খায়েশ মিটিয়ে সুফিয়ান চৌধুরীর নাম্বার ডায়াল করলেন নিয়াজ। নতুন সিম থেকে এবার কল করলেন তিনি। আগের নম্বরটা সুফিয়ান ব্লক লিস্টে ফেলেছে বোধহয়। রিং বাজতেই ফোন কানে তুললেন নিয়াজ। রিং কেটে যাবার মুহূর্তে ফোন রিসিভ হলো। সেই সাথে ভেসে এলো নরম কণ্ঠস্বর। সুফিয়ানের কণ্ঠ পেয়ে শব্দ করে হাসলেন নিয়াজ। এরপর নাটকীয় ভঙ্গিমায় বললেন। কানের কাছে গম্ভীর ভরা ঠান্ডা কণ্ঠে সালাম শুনে ফোন কান থেকে নামিয়ে পেছনে ঘাড় ঘোরালেন নিয়াজ। ডিম লাইটের নীল আলোয় একজোড়া নীল চোখ জ্বলে উঠল। মানুষটির মুখে লিও স্মাইল। নিয়াজ চট করে সুইচ টিপে কক্ষ আলোকিত করলেন। লাইনে এখনও সুফিয়ান চৌধুরী। সারফারাজ নিজের বন্দুক দিয়ে নিয়াজ মোর্শেদের গাল স্লাইড করে ভারী গলায় বলে উঠল। বলেছিলাম না
নেক্সট টাইম সামনে পেলে জাস্ট খেয়ে ফেলবো। সারফারাজের গলার স্বরে ভীত হলেন নিয়াজ। ড্রয়ার থেকে নিজের লাইসেন্সবিহীন বন্দুক বের করে সারফারাজকে গুলি করতে চাইলেন, কিন্তু তার আগেই নির্দয়ের মতো নিয়াজের বুকে গুলি বসিয়ে দিল সারফারাজ। যেন চিন্তা ভাবনার জন্য 1 সেকেন্ড সময় পর্যন্ত নিল না। চিৎকারটুকু করার সময় পেলেন না নিয়াজ। মানুষের প্রাণ কেড়ে নেওয়া বুঝিয়ে এতই সহজে নিষ্ঠুর মানবের কাছে? গুলি খেয়ে চেয়ারে ধপ করে বসে পড়লেন নিয়াজ। সারফারাজ হো হো করে হাসল নিয়াজের পতনে। এক হাতে টেবিলের ঝটকা দিয়ে সরিয়ে নিয়াজের বুকে পা ঠেকিয়ে সারফারাজ হিসিয়ে বলে উঠল, কিভাবে জেলে আমাকে মেরেছিলি মনে আছে? ছোট বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে কপাল ফাটিয়ে দিয়েছিলি, সেই দাগ এখনো রয়েছে। বাচ্চা মেয়েটা আমার কলিজা, তুই আমার কলিজায় আঘাত করেছিলি। কলিজায় আঘাত পেলে কেমন ব্যথা অনুভূত হয় বলতো? সহ্য করা যায় সেই তীক্ষ্ণ নিদারুণ ব্যথা? বলেই আরেকটা শুট করলো সারফারাজ। নিয়াজ কথা বলতে চাইল, কিন্তু পারল না। ফেল ফেল চোখে সারফারাজের নিষ্ঠুরতা দর্শন করতে লাগলো শুধু। নিয়াজ মোর্শেদের গলা চেপে ধরে সারফারাজ হুঙ্কার ছাড়ল, দে থ্রেড দে, আমিও দেখি তোর বুকে কত দম। সমস্ত দম নিংড়ে বের করব আমি তোর। রুদ্ররাজ তোকে নাচাচ্ছে তাই না? এবার নাচ। নিয়াজ মোর্শেদ বহু কষ্টে ভেঙে ভেঙে বলে উঠল। সারফারাজ নিয়াজের কপালে বন্দুক তাক করে হেসে উত্তর করল, ইচ্ছে মতো নাচ। ধ্বংস, আমি ধ্বংস হই না নিয়াজ মোর্শেদ, আমি ধ্বংস ডেকে আনি। এবার তোর ধ্বংস অনিবার্য। গুড বাই এসপি নিয়াজ, সি ইউ ইন হেল। কথাটি বলেই নিয়াজ মোর্শেদের কপালে শুট করে দিল সারফারাজ। কপাল ছিদ্র হয়ে ফিনকি দিয়ে রক্ত এসে ভিজিয়ে দিল সারফারাজের মুখ আর গায়ের পোশাক। ফু দিয়ে বন্দুকের নলের ধোঁয়া থামিয়ে বড় বড় ভীত চোখে তাকিয়ে থাকা শ্বাসহীন নিয়াজের পানে তাকিয়ে বাঁকা হাসল সারফারাজ। আরো একটি গুটির পতন, চেকমেট। কথাটি বলেই পকেট থেকে লাইটার বের করে একটা সিগারেট ধরাল সারফারাজ। এরপর শূন্যে ধোঁয়া উড়িয়ে সমস্ত নীরবতা ছিন্ন করে খটখট শব্দ তুলে বেরিয়ে এলো। আকস্মিক সামনে দাঁড়ানো মানবীকে দেখে পা থেমে গেল তার। সেই সাথে ঠোঁট থেকে খসে পড়ল জ্বলন্ত সিগারেট। ঝটঝট হাতের বন্দুক কোমরের পেছনে গুজে ভয়ার্ত গলায় ডাকল, রূপকথা। চারিপাশে নিস্তব্ধ নিগূঢ়তা নেমে এলো। মনে হচ্ছে পৃথিবী থমকে গিয়েছে। পৃথিবীতে কোনো প্রাণ বেঁচে নেই, সব কিছু যেন ধ্বংস হয়ে গিয়েছে। সে ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আছে রূপকথা একা। সারফারাজের গাল বেয়ে নাক বেয়ে এখনও তাজা রক্তের ধারা গড়িয়ে পড়ছে। এই মুহূর্তে সারফারাজকে কোনো সুদর্শন প্রেমিক পুরুষ বলে মনেই হচ্ছে না। মনে হচ্ছে সামনে সারফারাজ নয়, একটা রক্তচোষা পিশাচ দাঁড়িয়ে আছে, যে এই মুহূর্তে রক্তের নেশায় বুধ উন্মাদ হয়ে রয়েছে। একটু নড়চড় হলেই সে রূপকথাকেও গিলে নেবে। সারফারাজ এক পা এগিয়ে আসতে চাইল, কিন্তু রূপকথা কয়েক কদম পিছিয়ে গেল। তার পা জোড়া কাঁপছে টলমলে হয়ে, শরীর কেমন ভার শূন্য ঠেকছে। মনে হচ্ছে মাথার ভেতর কোনো ঘিলু নেই, সব কেমন ফাঁকা। সারফারাজ এগিয়ে এসে খপ করে রূপকথার হাতের সরু কবজি চেপে ধরল। সারফারাজের শীতল স্পর্শে রূপকথা শিউরে উঠল, ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠনালী বড্ড বেইমানি করল। কোনো আওয়াজ বাইরে বেরোতে দিল না। চোখ দুটো কেমন চঞ্চল হয়ে উঠছে। সারফারাজের ক্রূর চোখে দৃষ্টি মেলাতে ভয় পাচ্ছে তারা, অথচ পুরো ঘটনার বাহক সে নিজেই। বড় গলায় সারফারাজকে বলেছে নিয়াজ মোর্শেদ তার বাবাকে হুমকি ধুমকি দিচ্ছে। গোপনে আড়ি পেতে তার বাবার কাকুতি মিনতি সে নিজে কানে শুনেছে। সারফারাজ যেন তাকে শুলে চড়ায়। তার বাবাকে হেনস্থা করার জন্য বুড়োটাকে যেন উচিত শিক্ষা দেয় সারফারাজ। প্রেমিকার আদেশ তথাস্থ পালন করেছে সারফারাজ। তবে রূপকথা ভয় কেন পাচ্ছে? সারফারাজ ঠান্ডা গলায় শুধালো, দেখবে? রূপকথা সারফারাজের শার্ট খামচে ধরে মাথা দোলালো। সে দেখবে না এমন বিভৎস দৃশ্য। রূপকথা ভেবেছিল সারফারাজ লোক মারফত নিয়াজকে শায়েস্তা করবে, হালকা কিলঘুষি থ্রেড দেবে, কিন্তু সারফারাজ নিজেই তাকে বুম বুম বাউন্স করে দেবে, এটা রূপকথার কল্পনাতীত। এই মুহূর্তে রূপকথার কি করা উচিত রূপকথা ভুলে গেছে। ফাঁকা মস্তিষ্ক, কিন্তু মনে হাজারো দুষ্টু আগ্রহ ভাটুর ভুটুর করে উঠল। নিয়াজ মোর্শেদ কেমন করে পৃথিবী থেকে ডিলিট হয়েছে তা দেখার স্বাদ জাগলো। মনকে নিজেই বোঝালো সে ভবিষ্যৎ ডক্টর, এমন বেকাবু ভয় তাকে মানায় না। দুদিন পর নিজেই মানুষের বুক পেট কাটবে সে। নিজেকে নিজেই হ্যাঙ্গিং
নিজেকে নিজেই হ্যাঙ্কি প্যাঙ্কি বুঝ দিয়ে জোর গলায় কথা বলতে চাইল রূপকথা, কিন্তু এবারও কণ্ঠনালী নিষ্ঠুরতা দেখালো। ঠোঁট নাড়িয়ে কিছু বলল, কিন্তু আওয়াজ হলো না। শকুনি নজরের মালিক সারফারাজ বুঝল বোধ করি ঠোঁটের ইঙ্গিত। সে এক হাত চাপটে ধরে নিয়াজে মুর্শিদের কক্ষের দরজার সামনে দাঁড় করালো রূপকথাকে। পিটপিট চোখে একবার নিয়াজকে পরখ করল রূপকথা। কেমন চোখ উল্টিয়ে মরে পড়ে আছে বুড়ো ভাম, কপালের ফুটা দিয়ে মগজ গলে গলে পড়ছে। আর কিছু দেখার অবস্থায় রইল না রূপকথা। সারফারাজের শার্ট খিচে ধরে চোখ বুঝল, এরপর সারফারাজের বুকে মাথা হেলিয়ে হুঁশ হারালো। জ্ঞানহীন রূপকথার মুখের পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল সারফারাজ। এরপর পকেট থেকে ফোন বের করে কল করলো লুইসকে। ভবনের বাইরে অপেক্ষা করছিল লুইস আর ইয়ং। ফোনে রিং বাজতেই ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে লুইস উত্তর করল, ক্লিন আপ দ্য প্লেস অ্যান্ড গেট রিড অফ দ্য বডি। বলে খট করে কল কেটে দিল সারফারাজ। এরপর রূপকথাকে কাঁধে তুলে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে এলো লোকচক্ষুর আড়ালে। নিজের গাড়িতে এনে রূপকথাকে সিটে হেলান দিয়ে বসালো সারফারাজ। এরপর পানির বোতলের ক্যাপ খুলে চোখে মুখে পানি ছিটা দিল। কিন্তু অবস্থার পরিবর্তন হলো না রূপকথার। সে যেন গভীর ঘুমে মগ্ন। এই ঘুম ভাঙবার নয়। এই মুহূর্তে সারফারাজের কাছে রূপকথাকে ঘুমকুমারী শেহজাদি মনে হচ্ছে। রূপকথার ফর্সা মুখে জলের বিন্দুগুলো হীরের ন্যায় জলজল করছে। গোলাপি ঠোঁটজোড়া সদ্য প্রস্ফুটিত শিশির ভেজা পদ্ম। ধীরগতির শ্বাসের কারণে রূপকথার বক্ষ উঠানামা করছে। চোখের বড় বড় পাপড়িগুলো কেমন ধনুকের ন্যায় বেঁকে রয়েছে। গুলুমুলু বোচা নাকটার প্রতি বেশ ঈর্ষা হলো সারফারাজের। এই মেয়েকে এত সুন্দর কে হতে বলেছে? পুরো আগুন সুন্দরী, সারাক্ষণ মাথা নষ্ট করে রাখে। দেব নাকি কয়েক দফা ভালোবাসা? রূপকথার এলোমেলো চুলগুলো আলগোছে কানের পিঠে গুজে দিল সারফারাজ। বুকের উপরে থেকে শাড়ির আঁচল সরে গিয়েছে বেশ খানিকটা। নিষিদ্ধ অঙ্কে সারফারাজের দৃষ্টি স্থির হলো। পাপবোধ থেকে দৃষ্টি সরাতে চাইল তৎক্ষণাৎ, কিন্তু পারল না। দৃষ্টি আর মনের যুদ্ধে দৃষ্টিই জয়ী হলো। সারফারাজ হটাতে পারল না তাকে। সুডৌলি গঠনের শরীর ঘেমে নিয়ে একাকার হলো। নিষিদ্ধ বাসনা কবজা করল পুরো শরীর। এমন অনুভূতি আজ প্রথম। পুরুষত্বের লাগাম টেনে ধরা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এহেন খতরনাক পরিস্থিতি রোধে নিজেকে বেশ থমকি দিল সারফারাজ। বন্দুকের ভয়ও দেখালো মনকে, কিন্তু বেয়ারা মন নেশাগ্রস্ত মাতালের ন্যায় তালহীন হলো। সে তার সিদ্ধান্তে অটল। শেষমেশ উপায়ন্তর না পেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো সারফারাজ। গায়ের শার্ট ভিজে জপজপে অবস্থা। গায়ে কেউ কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। বরফ মিশ্রিত সুইমিং পুলে ডুব দিতে পারলে শান্তি পাওয়া যেত। কিরি, এভাবে ঘামছিস কেন? আকস্মিক অভির গলায় কেঁপে উঠল সারফারাজ। যে কেউ দেখলে ভাববে সারফারাজ বড় কোনো চুরি করে ধরা পড়েছে। সারফারাজের অদ্ভুত আচরণে অভি কপাল কুঁচকে পুনরায় শুধালো, কি আছে গাড়ির ভিতর? এভাবে তাকিয়ে আছিস কেন, দেখি তো। বলেই গাড়ির ভেতরে উকি মারতে উদ্যত হলো অভি। সারফারাজ অভিরূপের কলার চেপে ধরে শীতল কম্পিত গলায় বলে উঠল, থেমে যা, বোম আছে ভেতরে। ওই তেজস্ক্রিয় মিশ্রিত ধ্বংস দেখার অধিকার শুধু আমার, আর কারো না। বলেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল অভিরূপকে। সারফারাজের পেশিবহুল হাতের ধাক্কায় সুরে দূরে সটকে গেল অভি। তড়িঘড়ি করে গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট করতে করতে সারফারাজ বলে উঠল, নেলি আছে উপরে, ওকে বাড়ি পৌঁছে দিস, আমি গেলাম। পার্টিময় রূপকথাকে খোঁজে না পেয়ে বেশ বিরক্ত হলো নীলি। রূপকথার ফোনে বেশ কয়েকবার কল করেও কোনো পাত্তা পাওয়া গেল না মেয়েটির। নীলি জানে সারফারাজকে পেলে রূপকথা দুনিয়া ভুলে যায়। তাছাড়া সারফারাজ রূপকথার সঙ্গে থাকলে বাড়তি টেনশনের কোনো ঝামেলা নেই। খাওয়া দাওয়া পর্ব চুকেছে অনেকক্ষণ আগে। সব ফ্রেন্ডসরা ইতিমধ্যে পার্টি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। নীলি আর সময় অপচয় করল না। রূপকথাকে ছোট একটা টেক্সট পাঠিয়ে নিচে নেমে এলো সে। গ্রাউন্ড ফ্লোরে এসে বাইরে পা রাখতেই নীলি বিস্ময়ে হতবাক হলো। সামনে অভিরূপ দাঁড়িয়ে আছে। নেভি ব্লু শার্ট আর জিন্স কার্গোতে মাত্রাতিরিক্ত কিউট লাগছে তাকে। নীলি দৌড়ে এসে অভির সামনে দাঁড়িয়ে শুধালো। অভি ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে উত্তর করল, যাদের পার্সোনাল ডক্টর তাকে ট্রিটমেন্ট করার জন্য তাদের অসুস্থতা ঘিরে রাখবে কোন শক্তিতে? বলেই চোখ টিপল অভি। অভির কাঁধে ছোট পাঁচ মেরে নীলি লাজুক ভঙ্গিতে বলে উঠল। নীলির কথায় ঠোঁট কামড়ে হাসল অভি। এরপর হঠাৎই বুক চেপে চোখ মুখ কুচকে বসে গেল রাস্তার মাঝখানে। অভিরূপের আকস্মিক অবস্থায় ঘাবড়ে গেল নীলি। সে ভয়ার্ত গলায় বলে উঠল। অভি বুক চেপে ধরে ভাঙা গলায় বলে উঠল, তোমার আপনি সম্বোধন হৃদয়ে নিতে পারছে না,
তাই হার্টবিট ব্লক করছে, আমায় মারতে চাইছে। অভিরের ছলা গলায় মন ভার হলো নীলির। সাংঘাতিক বজ্জাত লোকটা তাকে অযথা ভয় দেখিয়েছে। আরেকটু হলেই দিশাহীন হয়ে যেত সে। তার মনের খবর না জেনে অশুভ পুরুষ তাকে ভোগাতে চাইছে। সময় বুঝে ঠিক উচিত শিক্ষা দেবে নীলি তাকে। নীলি মনে মনে হাজারো গালাগালি দিল অভিকে। এরপর লাজুক হেসে হনহন করে হেঁটে সামনে এগিয়ে গেল। পেছন থেকে অভিরূপ চিৎকার করে ডেকে বলে উঠল, নিষ্ঠুর মানবী নীলি হায়দার শহর জুড়ে আন্দোলন করব তোমার বিরুদ্ধে। দাবি না পর্যন্ত 144 ধারা জারি থাকবে। ব্যস্ত শহরের ভালোবাসা মিছিল হবে। এক দফায় এক দফা, এক দফায় এক দাবি। আপনি থেকে তুমি বলবি। নীলি খিলখিল করে হেসে উঠল অভির কথাই। অভিরূপ বুঝল দাবি পাশ হয়ে গেছে। ঝটপট মাটি থেকে উঠে দৌড়ে নীলির সামনে দৌড়ে গিয়ে দাঁড়ালো অভি। মুগ্ধ হয়ে উপভোগ করল মুগ্ধঝরা হাসি। এরপর ঘোর লাগানো স্বরে বলে উঠল, ক্ষমতা থাকলে সমস্ত কোলাহল থামিয়ে দিতাম, শুধু তোমার হাসির মিষ্টির ঝিমিঝিমি সুর শোনার জন্য। থমকে দিতাম সময়ক্ষণ। আরে সোনা নীলি, ওই হাসিতে আমার মরণ হয়। সুফিয়া চৌধুরীর বাড়ির সামনে গাড়িতে বসে আছে সারফারাজ। পাশে অবচেতন রূপকথা। রূপকথার কোমল মুখের পানে গভীর দৃষ্টি ফেলল সারফারাজ। পেটির চোখ ধাঁধানো সৌন্দর্যে গলা শুকিয়ে এলো সারফারাজের। সে হাত বাড়ালো রূপকথার গোলাপি অধরের পানে। ছুঁয়ে দিতে চাইল পরম যত্নে, কিন্তু নিজের রক্তাক্ত হাতের পানে তাকিয়ে থেমে গেল। এরপর তাচ্ছিল্য হেসে বলে উঠল, তুমি নিস্পন্দ, আমি রক্তাক্ত। দুজন দুই মেরুর মানুষ, অথচ ভালোবাসা সে তো অবুঝ। এসব পার্থক্য সে বুঝতে নারাজ। সারফারাজ টিস্যু দিয়ে ঘষে ঘষে নিজের হাত মুছে নিল। নিয়াজ মোর্শেদের রক্ত শুকিয়ে চামড়ার সাথে লেগে রয়েছে। সাবান পানি ছাড়া উঠবে না মনে হচ্ছে। হাতের দুমড়ানো টিস্যু বাইরে ছুঁড়ে ফেলে রূপকথাকে শক্ত আলিঙ্গনে বাঁধল সারফারাজ। এরপর রূপকথার কানে চুমু এঁকে ফিসফিস করে বলে উঠল, তোমাকে ছুঁয়ে পবিত্র হবার চেষ্টা করছি রূপকথা। মেতোটা একদম পচে গেছে। সুফিয়া চৌধুরীকে কল করেছে সারফারাজ বেশ কিছুক্ষণ আগে। ভদ্রলোক এখনো বের হলো না। সারফারাজ সশব্দে গাড়ির হর্ন বাজালো। রূপকথার জ্ঞান যে কেন ফিরছে না এটা নিয়ে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে সুফিয়ানের কোনো পাত্তা নেই। সারফারাজের ইচ্ছে হলো বাড়ির গেট ভেঙে ফেলতে, কিন্তু শ্বশুর বাড়ির ক্ষতি করলে রূপকথা তার থেকেই ক্ষতিপূরণ আদায় করবে দ্বিগুণ। শেষমেশ লস তারিখ। দ্বিতীয়বার হর্ন বাজতে বেরিয়ে এলো সুফিয়ান। সুফিয়ানকে দেখে গাড়ি থেকে নেমে এগিয়ে গেল সারফারাজ। ত্রস্ত পায়ে এগিয়ে এসে চাপা গলায় সুফিয়ানকে ধমকিয়ে উঠল। সারফারাজ হো হো করে হেসে বলল, আমার ভালোবাসার শিকল ছেড়ে উড়ে যাওয়ার সাধ্য আপনার মেয়ের নেই। সে আমার বুকেই বেহুশ হয়েছে। আমি জানি নাকি যে আপনার মেয়ে আমার লেজ ধরে কিলিং স্পটে ঢুকে যাবে। আমি তো স্পট ক্লিয়ার করেই গেছি। সুফিয়ান ব্যথিত গলায় শুধালেন, আপনার মেয়ে আবদার করেছে স্যার, খুব শখের, বুঝলেন। আবদার ফেলতে পারি না, একদম মাথায় উঠে বসেছে। চাবিওয়ালা পুতুল হয়ে গেছি আমি। ঘড়ির নাটাই আপনার মেয়ের হাতে। সে যেভাবে উড়াবে আমি ওভাবেই উঠতে বাধ্য। মেয়ের এমন ভয়ঙ্কর দুর্ঘটনায় হাত আছে শুনেই বুক চেপে দাঁড়িয়ে গেলেন সুফিয়ান। এরপর তাতে দাঁত পিষে বললেন, ধরুক না থাকুক এই নশ্বর পৃথিবীতে তার অস্তিত্ব, সমস্ত বায়না পূরণ করব আমি, হোক আমার সাধ্যের বাইরে। তাছাড়া রূপকথার বায়নার অস্তিত্ব যেই পৃথিবীতে নেই, সেই পৃথিবীর অস্তিত্ব কোন কাজের? যদি রূপকথা চায় এই ফালতু পৃথিবী ধ্বংস হোক, তবে দ্বিতীয় হিটলার হব আমি। পৃথিবীর প্রত্যেকটা শহরে আমি নিউক্লিয়ার বোমা মেরে ধ্বংস করে দেব সব, তবুও সে হ্যাপি থাকুক। সারফারাজের ভালোবাসার সীমা পরিমাপ করে চোখ উল্টালেন সুফিয়ান। এরপর বললেন, চুমু খেয়ে কবজা করেছে আপনার মেয়েকে। বলতে বলতে গাড়ির নিকট এসে মেয়ের জ্ঞানহীন মুখের দিকে নজর দিলেন সুফিয়ান। এরপর বলে উঠলেন, আপনার মেয়েকে করে তুলতে আমি দুই পায়ে রাজি। সারাদিন নেই মতলবেই ঘুরি, কখন কোথায় ছুঁয়ে দেয়া যায়। এভাবে সবসময় ছুঁয়ে দেবার অনুমতি দেবেন, ঠিক আছে? আমি বিনা দ্বিধায় লুফে নেব। সারফারাজের ঠোঁটকাটা কথায় দুই কানে আঙ্গুল ঠুকিয়ে সুফিয়া চৌধুরী বলে উঠলেন। রূপকথাকে কোলে তুলতে তুলতে সারফারাজ প্রত্যুত্তর করল, আমার পিছে না লেগে নিজে প্রেমিক পুরুষ হিসেবে কি কি কীর্তি করেছিলেন 30 বছর আগে সেটা ভাবুন। সাধু পুরুষ ছিলেন নাকি অসাধু তা বেশ ভালোই জানি। চাইলে কেচ্ছা শুরু করতে পারি, করব।
সারফারাজের খোঁচা দেয়া কথায় চুপসে গেলেন সুফিয়ান। এই ছেলেকে মোটেও ভরসা নেই তার, কখন কোন বেফায়েস কীর্তি উগলে দেয়, তার চেয়ে চুপ থাকাই উত্তম। কিন্তু মনের কৌতূহল মাথা চাড়া দিয়ে উঠল, তাই ফিসফিস করে শুধালেন। সারফারাজ শক্ত ছোঁয়ালে অদ্ভুত হাসল, এরপর ভারী গলায় জবাব দিল। জার্মান শেপার্ড পর্যন্ত শুকে কোনো ক্লু বের করতে পারবে না। হাত বড়ই বাঁকা কমিশনার সাহেব। যেই প্রমাণ আমি নিজে লোপাট করেছি, বিধাতা ছাড়া কোনো প্রাণীর পক্ষে তা খুঁজে বের করা সম্ভব না। আর যদি পেয়েও যায়, পৃথিবীতে এমন কোনো জেল নাই, আইন আদালত নেই যেখানে আমাকে আটকে রাখবে। আমি দুর্বার, যে আমার বাধা হয়ে দাঁড়াবে তাকে জাস্ট উপড়ে ফেলবো আমি। সেটা যদি আপনিও হন, তাতেও আমি আমার মনের ইরাদা বদলাবো না। ঝিরিঝিরি বৃষ্টি ধারা আর কালো মেঘের আড়ালে সূর্যমামা কখন মধ্য গগনে গিয়ে ঠেকলো তার ঠাহর করা গেল না। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে 12 ঘরে গিয়ে স্থির হলো। ঠান্ডা পরিবেশে সারফারাজের ঘুম আরেকটু গাঢ় হলো। বুকে একটা বালিশ জড়িয়ে কাঁথায় শরীর মুড়িয়ে গভীর ঘুমের দেশে নিজেকে সঁপে দিল সে। হঠাৎ অদ্ভুত এক স্বপ্ন দেখল সারফারাজ। মায়া খুব করুণ স্বরে বিলিয়ে বিলিয়ে কাঁদছে। ছোট সারফারাজ খেলা ফেলে দৌড়ে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। এরপর গোটা গোটা হাত দিয়ে মায়ের থুতনি আলতো করে ধরে আবোধ হয়ে শুধালো। কাঁদছো কেন মাম্মা? মায়া আরো করুণ স্বরে বলে উঠল, তুই একা হয়ে যাবি সারফারাজ, কেউ থাকবে না তোর পাশে। আমি আর তোর আশেপাশে নেই বাবা, আমি অনেক দূরে চলে যাচ্ছি, আর খুঁজে পাবি না আমায় তুই। একা একা কি করে বাঁচবি তুই? মানে কি আমার? মা কোথাও হারিয়ে যাবে শুনে মাকে শক্ত করে জাপটে ধরে হু হু করে কেঁদে উঠল সারফারাজ। আমি তোমাকে কোথাও যেতে দিব না মাম্মা। এই যে শক্ত করে জড়িয়ে ধরেছি, কেউ নিয়ে যেতে পারবে না আমার কাছ থেকে তোমাকে, কেউ না। আমায় ফেলে কোথাও যেও না মাম্মা, তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয়। আরও কিছু বলতে চাইল সারফারাজ, কিন্তু হঠাৎ ভয়ঙ্কর এক রাক্ষস এসে সারফারাজকে ছিটকে ফেলে দিল মাটিতে। এরপর মায়ের চুলের মুঠি ধরে টেনে হিচড়ে নিয়ে গেল অন্ধকার কালগ্রাসে। মায়ের চিৎকার করে উঠল, সারফারাজ! সারফারাজ মাটিতে পড়ে গুগিয়ে উঠল। মা! মুহূর্তেই ঘুম ছুটে গেল সারফারাজের। চট করে শোয়া থেকে উঠে বসল সে, সারা শরীর ঘামে ভিজে একাকার। কানে এখনো মায়ের স্পষ্ট চিৎকার বাড়ি খাচ্ছে। মায়ের সজল করুণ চোখগুলো সারফারাজের কঠিন হৃদয় নাড়িয়ে দিল। বুক ভেঙে কান্না পেল সারফারাজের। স্বচ্ছ চোখে টুপটুপ জলের আনাগোনা হলো। বুক চিনচিনে ব্যথায় ভার হলো। বিষে উঠল কণ্ঠনালী। নিজের যন্ত্রণা দমন করতে না পেরে একটা বালিশ টেনে মুখে গুজে ছোট বাচ্চার ন্যায় চিৎকার করে উঠল সারফারাজ। কিন্তু বালিশের চাপ ভেদ করে সেই চিৎকার দেয়ালের বাইরে গেল না। মুখে আরো খানিক বালিশ ঠুসে অনবরত মা সম্বোধনে চিৎকার করতে লাগলো সারফারাজ। কঠিন হৃদয়ের গভীরে যে ব্যথা দগদগে হয়ে আছে তার সকলের অজানা। একাকী নিঃসঙ্গে যে ব্যথা হৃদয় কাবু করে চূড়ান্ত কষ্ট দেয় তাও সকলের অজানা। সকলেই উপরের চাকচিক্য আর কাঠিন্য দেখে, কিন্তু চামড়ার ভেতরের বক্ষছাতি ভেদ করে কেউ দগদগে ঘাটা দেখে না। কি নিষ্ঠুর সেই যন্ত্রণা, কি অসহনীয় সেই ব্যথা। আহ, কতক্ষণ সময় এভাবে গড়ালো সারফারাজে তা অজানা। সে এক মনে ভেবে চলল তার মা এখনো বেঁচে আছে এবং তার আশেপাশেই আছে, কিন্তু কোথায়? মাকে ফিরে পাওয়ার আশায় চঞ্চল হয়ে উঠল সারফারাজের হৃদয়। বুক থুবড়ে পড়া আশাগুলো আবার প্রদীপ জ্বালালো। সারফারাজ সিদ্ধান্ত নিল পুরো শহর চষে বেড়াবে। অবশ্যই কাছে কোথাও তার মা রয়েছে। মনের কষ্টগুলো পুনরায় বাক্সবন্দি করে বিছানা থেকে উঠে দাঁড়ালো সারফারাজ। ঘড়িতে সময় বোলালো প্রায় 1টা। সারাদিন রূপকথার খবর নেওয়া হয়নি। মেয়েটা কোনো তবিয়েতে আছে তা অজানা, কিন্তু রূপকথার থেকে নিজের মায়ের জন্য মনটা ছটফট করে উঠল সারফারাজের। রূপকথার কথা মাথা থেকে ছেড়ে নিজের মায়ের অস্তিত্বে প্রখর হলো। চোখ বুজে ভাবতে লাগলো, কোথায় আছো তুমি মা? আমাকে কি আরেকবার এইভাবে ডাকবে তুমি? একবার ডেকে দেখো, ঠিক খুঁজে বের করে ফেলবো। একবার ডাকো না মা। ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নব ঘুরিয়ে দেয়ালে হাতের ভর দিয়ে দাঁড়ালো সারফারাজ। ঠান্ডা জলের ছিঁড়ি স্পর্শে শরীর শিউরে উঠল তার, কিন্তু শরীরের চিন্তায় মনোনিবেশ করল না আপাতত। সে দেয়ালে মাথা ঠুকে ও মনে করার চেষ্টা করলো কোথায় মায়াকে খুঁজেছে আর কোথায় খোঁজেনি। চতুর মস্তিষ্ক কম্পিউটারের স্মৃতির ন্যায় একে একে বের করে আনলো সকল তথ্য। সারফারাজের লম্বা শ্বাস টানলো। সামনের পথ ধুধু মরুভূমি। বেদুইনের মতো ছুটতে হবে, কিন্তু মায়াকে ছাড়া খালি হাতে ফিরবে না সে। বেশ কিছুক্ষণ পর কোমরে একটা সাদা টাওয়াল পেঁচিয়ে বাইরে বেরিয়ে এলো সারফারাজ। সারা গায়ে বিদ্যুৎ জল।
চুলগুলো কপাল লেপ্টে রয়েছে, ফর্সা মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো চকচকে গ্লেজ ছড়াচ্ছে। টকটকে টকটকে ঠোঁট জলের স্পর্শে রয়েছে সিক্ত লোভনীয়। বেড সাইড টেবিলের ওপর থেকে সিগারেটের প্যাকেট আর একটা লাইটার নিয়ে সিঁড়ি ধরে নিচে নেমে এলো সারফারাজ। ড্রয়িং রুমে কাউকে নজর এলো না। টেবিলের ওপরে খাবার সাজিয়ে ঢেকে রাখা। আজ কামালের ডক্টরের কাছে চেক আপের জন্য যাবার কথা, সাথে বোধহয় নজরুলও গিয়েছে। ইয়ং লুইস কাউকেই দেখা গেল না। সিগারেট ঠোঁটে চেপে আগুন ধরাতে ধরাতে সারফারাজ কপাল কুঁচকালো। গেল কোথায় এরা? নাকি এখনো ঘুম থেকে ওঠেনি? পরক্ষণে মনে পড়ল স্বাস্থ্য সচেতন বডি বিল্ডারদের মতো দেখতে পুরুষ দুটো কখনো বেলা করে ঘুম থেকে ওঠে না। তাছাড়া নিজেদের দায়িত্বের ব্যাপারেও তারা বেশ কঠোর। নানাবিধ চিন্তায় সিগারেটে টান দিয়ে চোখ বুজে ধোঁয়া উড়ালো সারফারাজ। হঠাৎ মেলে হাসির শব্দ আর ইয়ুগের গম্ভীর কণ্ঠে চোখ মেলে তাকালো সারফারাজ। 2 হাত ভর্তি বাজার আর শপিং ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করলো ইয়ং লুইস। পেছনে এলো রূপকথা। রূপকথাকে দেখে মাথা ঘুরে গেল সারফারাজের। ডেনিম স্যুট আর সারফারাজের দেয়া সেই স্নিকার্স পরেছে রূপকথা। ছোট চুলগুলো পনিটেল স্টাইলে বাঁধা, কাঁধে ঝোলানো ব্যাকপ্যাক, হাতে ফিতাওয়ালা ঘড়ি, মুখে সিম্পল প্রসাধনী, হালকা লিপস্টিক আর মোটা করে টানা কাজল। রূপকথাকে ছোট বাচ্চার মতো লাগছে, আদরে আর কিউট। সারফারাজের ইচ্ছে হলো মেয়েটাকে কোলে তুলে ধুমধাম চুমু খেতে। সামনের মানুষগুলোকে বিষাক্ত ঠেকলো, সবগুলোকে গুলি করে চিরতরে ঘুম পাড়িয়ে দিতে ইচ্ছে হলো। আশেপাশে বন্দুক খুঁজলো, কিন্তু পেল না। পেলে নির্ঘাত এক কেলেঙ্কারি ঘটতো বটে। হেলে দুলে রূপকথা সারফারাজের সামনে এগিয়ে গেল। এরপর বড় বড় চোখ করে অবাক হাসলো। একধারে তাকিয়ে সেই হাসি দেখল সারফারাজ। মেয়েটির ছটফটে আচরণে সারফারাজের গলা শুকিয়ে কাঠ হলো। বার কয়েক ফাঁকা ঠোক গিলল সে। সারফারাজের গলার অ্যাডামস অ্যাপেল ক্রমাগত ওঠানামা করছে, শ্বাস ভারী হয়ে উঠছে। রূপকথাকে বুকে না চড়ালে নির্ঘাত মরণ হবে তার। কঠিন ব্যাধিত আক্রান্ত মানুষের ন্যায় দফরাতে লাগলো সারফারাজ। বুক চেপে ধরে চোখ মুখ কুচকালো। বুকে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে, বেশ মিষ্টি যন্ত্রণা। বারবার পেতে ইচ্ছে করে এই যন্ত্রণা, কিন্তু প্রাণে গোলায় না। সারফারাজের অবস্থা অস্বাভাবিক ঠেকল ইয়ংয়ের কাছে। ব্যাগ ফেলে দৌড়ে এসে শুধালো, আর ইউ ফিলিং সিক? রূপকথাও ব্যস্ত হয়ে পড়ল সারফারাজের এহেন অবস্থায়। সে এসেছিল সারফারাজকে সারপ্রাইজ দিতে। কামালের থেকে শুনেছে আজ সারফারাজের বার্থডে, এজন্য সারফারাজ ঘুমিয়ে থাকতেই সকলকে নিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। ভেবেছিল নিজ হাতে রান্না করে খাইয়ে সারফারাজকে চমকে দেবে, কিন্তু সারফারাজের হঠাৎ অসুস্থতা রূপকথার পুরো দুনিয়া এলোমেলো করে দিল। রূপকথা হাঁটু মুড়ে সারফারাজের সামনে বসে ব্যস্ত গলায় ভয়ার্ত ভঙ্গিতে শুধালো, কোথায় কষ্ট হচ্ছে সারফরাজ, আমাকে বলো, হসপিটাল যাবে? সারফারাজ রূপকথার সরু বাহু চেপে ধরে রূপকথার পুরো মুখমণ্ডলে আরেকবার নজর বোলালো। চোখ ধাঁধানো সৌন্দর্যে বুকে জ্বালা ধরালো। মনে হচ্ছে বুক পড়ে খাক হলো। ক্রমাগত শ্বাস টানে উঠল। এই সৌন্দর্যের ভার কুলাতে পারছে না সে। রূপকথার দিকে অল্প ঝুঁকে চোখ নামিয়ে নিল সারফারাজ। এই সৌন্দর্য সহ্য করা তাই, চোখ অন্ধ হয়ে যেতে চাই। সারফারাজ গুগিয়ে বলে উঠল, আই এম নট ওকে বেব। তোমার এই অপরাধমূলক সৌন্দর্য আমার বুকের এই খানটায় তীব্র যন্ত্রণা দিচ্ছে। ইট হার্টস বেবি। ইউ আর মেসিং উইথ মাই সেলফ কন্ট্রোল। সারফারাজের কথার টোন বুঝতে পেরে লুইস ইয়ং ঠোঁট টিপে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেল। তাদের বস কঠিনভাবে প্রেম লীলায় বোঝেছে, এটা বুঝতে তাদের 1 ন্যানো সেকেন্ড বিলম্ব হলো না। সারফারাজের কথায় রূপকথা বেকির রাগ দেখালো। সে ঠোঁট টিপে তপ্ত শ্বাস ফেলে ঝাঁঝালো গলায় বলল, সারাক্ষণ ভণ্ডামি না করলে তোমার দিন শুভ হয় না? রূপকথাকে এক ঝটকায় নিজের কোলে বসিয়ে রূপকথার গলার ভিয়াজে বিড়াল ছাড়া দেয় নাক মুখ ঘুষল সারফারাজ। এরপর ঘোর লাগানো গলায় বলে উঠল, সৌন্দর্য যদি কোনো অস্ত্র হতো তবে নির্ঘাত তুমি ভয়ঙ্কর খুনি হতে। তোমার ওই সৌন্দর্যে কতবার আমার মৃত্যু হয় তুমি নিজেও জানো না, মাই সুইট ম্যাডনেস। সারফারাজের স্পর্শে রূপকথা চোখ বুজে ফেলল। সে সারফারাজের হাত খামচে ধরে বলে উঠল, তোমাকে দেখে ভয় করছে, আমি বাড়ি যাব। সারফারাজ বাঁকা হেসে ফিসফিস করে বলে উঠল, ট্রাস্ট মি, তোমাকে দেখলে আমার মাথার সব লজিক ক্র্যাশ করে যায়। অল আই ওয়ান্ট ইজ টু টেক ইউ ইনসাইড দ্যাট রুম, লক দ্য ডোর অ্যান্ড কিস ইউ টিল ইউ ফরগেট ইউর ওন নেম। রূপকথা বুঝলো সারফারাজ লাগামহীন হয়ে যাচ্ছে। রূপকথা চট করে সারফারাজের হাতে কামড় বসালো, কিন্তু কোনো আওয়াজ করল না সারফারাজ। শক্তি প্রয়োগ করে সারফারাজের থেকে নিজেকে ছাড়িয়ে ধমকে উঠল রূপকথা।
হুশে আসো, নয়তো এক্ষুনি চলে যাব। কি করতে যাচ্ছিলে? রূপকথার ধমকে রেশালো চোখে তাকালো সারফারাজ। এই মুহূর্তে ঠিক ভুল যাচাই করতে ইচ্ছে হচ্ছে না তার, আর চুবুই তো খেতে চেয়েছে। আর কিছু করেছে নাকি? রূপকথার হব্বি তব্বিতে টিকতে পারল না সারফারাজের রোম্যান্স। শুরু শুরু করে কথায় যেন পালালো সেগুলো। সারফারাজের মুখে বিরক্তিসূচক শব্দ করে ধমকে বলে উঠল, গেট আউট। রূপকথার মন ভার হলো এমন অপমানে। সে টলমলের চোখে বলে উঠল। তুমি জানো তুমি কি বলছো? সারফারাজ প্রত্যুত্তর করল না। রূপকথা একটা শপিং ব্যাগে লাথি মেরে বলে উঠল, বল বলের হ্যাপি বার্থডে। বলেই মধ্যমা আঙ্গুলি দেখালো সারফারাজকে। রূপকথার এমন আচরণে সারফারাজ তাজ্জব বলে গেল। তার জন্মদিন তারই মনে নেই, আর এই দিকে 1.5 আঙ্গুলে মেয়ে তাকে নোংরা ইঙ্গিত করছে। ছ্যাঃ! সারফারাজের টকটকে ঠোঁটজোড়া ফাঁকা হলো রূপকথার ঔদ্ধত্যে। সেখানে রাগের মাথায় একটা চকলেট ঠুসে রূপকথার দাঁত চিবিয়ে বলতে উঠল, খা, বেশি করে খা কুত্তা। আমাকে গেট আউট বলা হয়? হ্যাঁ, দেখাচ্ছি তোকে শালা। বলে আশেপাশে কিছু খুঁজতে লাগলো রূপকথা। মেয়েটির আকস্মিক আচরণে সারফারাজ অসহায়ের মতো তাকিয়ে থাকলো। এরপর মুখের চকলেট সরিয়ে হোয়াটসঅ্যাপে সুফিয়া চৌধুরীকে মেসেজ পাঠালো। আপনার মেয়ে আমাকে মিডল ফিঙ্গার দেখাচ্ছে। তখনই মেসেজ সিন্ড করলো সুফিয়ান, সেই সাথে পাঠালো ফিরতি ইমেজ ক্লিক করতেই সারফারাজের চোখ কপালে উঠল। সুফিয়ান আরও একটা আঙ্গুল যোগ করেছেন সারফারাজ ফোনে কপাল ঠুকে বলে উঠল, পুরো নিজের কপি বানিয়ে ছেড়েছে মেয়েকে। এসব শেখাতে দিয়ে গেছিলাম। কপাল। আকাশ জুড়ে কালো মেঘের আধিপত্য। মনে হচ্ছে রাতে খুব করে বর্ষণ ঝরবে। থেকে থেকেই বিদ্যুৎ চমকাচ্ছে। চারিধারে মানুষের কর্মব্যস্ততা বাড়ল খানিক। বৃষ্টি বদলের আগে ঘরে ফেরা চাই। নিজের অন্ধকার কক্ষে বসে বসে সামনে সামনে পেছনে তুলে চলেছে মায়া, আর বিড়বিড় করে কিছু বলছে, যা স্পষ্ট নয়। জানালা ডিঙিয়ে আসা বিদ্যুৎ চমকে মায়ের ফ্যাকাশে চোখজোড়া নজরে এলো। কান্না করছিল বোধহয়। চোখের জল শুকিয়ে তাক হয়ে আছে, কিন্তু এখন সব কিছু স্থির নিঃশব্দ। চোখের পলকে ফেলতেও বোধহয় ভুলে গেছে 50 ঊর্ধ্ব এই প্রবীণা। হঠাৎ কোলের পুতুলের মতো উঠে দাঁড়ালো মায়া। অন্ধকার ঘরে হাতড়ে খুঁজে নিল এক টুকরো ইটের ভাঙা অংশ। সেটা দিয়ে খসখস করে দেয়ালে কিছু লিখল। এরপর দেয়ালে হাত বুলিয়ে চুমু খেয়ে মাথা ঠুকে দাঁড়িয়ে রইল। সমস্ত পেশেন্টকে শেষবারের মতো নজর বোলাতে এলো সুহানা। তার ডিউটি শেষ, তাকেও বাড়ি ফিরতে হবে, কিন্তু মন কেমন সায় দিচ্ছে না। মনে হচ্ছে রাতটুকু এখানেই কাটাতে। টহল দিতে দিতে মায়ের কক্ষের সামনে এসে দাঁড়ালো সুহানা। কক্ষটা ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত। নিকষ আধারে ডুবানো কক্ষের পানে দৃষ্টি স্থির করে তপ্ত শ্বাস ফেলল সুহানা। এরপর দরজা ঠেলে ভেতরে ঢুকে আলো জ্বালালো। পুরো কক্ষ জুড়ে দাগ টানা। দাগগুলো পুরনো, আবার কিছু নতুন। মায়া এখানে কতদিন ধরে আছে তার হিসেব এটা। দেয়ালে ইটের খোয়া দিয়ে খুব সুন্দর করে হ্যাপি বার্থডে সারফারাজ লিখেছে মায়া। লেখার ধরন দেখে মনে হচ্ছে পড়াশোনার জীবনে তুখোড় ছিলেন, কিন্তু জন্মদিনের নিচের তারিখ দেখে ব্যথিত হলো সুহানা। 21 বছর আগের দিন তারিখ লেখা। মায়া এখনও 21 বছর আগের স্মৃতিতেই আটকে আছে। বর্তমান সময় সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। এদিকে আকস্মিক আলোকছটায় কেঁপে উঠল মায়া। সে দেয়াল আঁকড়ে চিৎকার করে বলে উঠল, খবরদার, কেউ আসবে না আমার কাছে, কেউ না। আমি যাব না, আমি এখন থেকে কোথাও যাব না। আজ আমার রাজের জন্মদিন, আমার ছেলে আমাকে ছাড়া কেক কাটবে না। খবরদার, এক পা এগুলে আমি কাউকে ছাড়বো না। বলতে বলতে আঘাত করার জন্য চারিপাশে হিংস্র চোখে কিছু খুঁজতে লাগলো মায়া। সুহানার মায়ের হঠাৎ হাইপার হবার কারণ টের পেল না। সে দূরত্ব বজায় রেখে ডাকলো, মায়া। সুহানার কণ্ঠ পেয়ে মায়ের সামান্য স্থির হলো, কিন্তু দৃষ্টি এখনো চঞ্চল। চোখে মুখে দুর্দান্ত ভীতির ছাপ স্পষ্ট। সুহানা এগিয়ে এসে নরম গলায় শুধালো, কে তোমাকে নিয়ে যেতে চায় মায়া? এখানে তো কেউ নেই। মায়া তাৎক্ষণিক সুহানার হাত চেপে ধরে কেঁদে বলে উঠল, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। বিশ্বাস করো, আমি পাগল নই। আমাকে সারফারাজের কাছে নিয়ে চলো। আজ আমার ছেলের জন্মদিন। সুহানা মায়াকে শান্ত হতে ইশারা করলো, এরপর বলল, তুমি শান্ত হও, আমি নিয়ে যাব তোমায়, কিন্তু চুপি চুপি। তুমি যদি এভাবে চিৎকার করো তাহলে সবাই জেনে যাবে।
সুহানার কথায় মায়া সামান্য ভরসা খুঁজে পেল, সে শান্ত হলো। এরপর চারিপাশে সতর্ক নজর বোলালো সুহানা। হসপিটালে ডিরেক্টর স্যার নেই আজ, লেডি নার্সগুলো বৃষ্টির আভাস পেয়ে বাড়ি চলে গেছে। আছে দু একজন ডক্টর আর ওয়ার্ড বয়, কিন্তু এখন তারা নিজেদের রুম ছেড়ে বের হবে না। ডিরেক্টর স্যার না থাকলে কাজে ফাঁকি দেবার চূড়ান্ত সুযোগ কাজে লাগায় তারা। সুহানা এতদিনের অনুসন্ধানে অনেক কিছু বুঝতে পেরেছে। মায়ের রিপোর্টসে সেরকম মেন্টালি কোনো সিকনেস পাওয়া যায়নি, তাকে ইচ্ছে করে মানসিক শাস্তি দিতে এখানে ফেলে রাখা হয়েছে। মায়া আগে অন্য হসপিটালে ছিল, বছর 2 আগে এখানে শিফট করা হয়েছে তাকে। মায়ের জবানবন্দিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘ বছর কোনো এক অন্ধকার ঘরে তাকে আটক রাখা হয়েছিল। সেখানে না ছিল আলো বাতাস, না ছিল পর্যাপ্ত খাবার। মানুষের কথা পর্যন্ত মায়ের শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করেনি দীর্ঘ বছর, হয়তো 1 যুগেরও বেশি সময়। হঠাৎ আলোর দেখা পায় মায়া, কিন্তু ততদিনে বড্ড দেরি হয়ে গেছে। ধীরে ধীরে মায়ের আচরণে এসেছে অস্থিরতা, অবুঝপনা। ভুলে গেছে সব কিছু, কোনো কিছুকেই এখন আর স্বাভাবিকভাবে নিতে পারে না সে। সর্বদা এক ভয়ের রাজ্যে তার বসবাস। সবকিছু হারালেও স্মৃতিতে এখনও নিজের স্বামী সন্তানকে আগলে রেখেছেন। সেই স্মৃতি আঁকড়ে ধরেই পেরিয়ে যাচ্ছে বছরের পর বছর। সুহানা মায়ের হাত চেপে ধরে ধীর গলায় বলে উঠল,